দিনটা ছিল রবিবার। ঘড়িতে তখন 3:30 বাজে। আজ অফিসের ছুটি। আর ঠিক সেই কারণেই বাঙালির সেই বহু প্রচলিত অভ্যাস, ভাত ঘুমটা না দিয়ে আর থাকা গেল না। দুপুরে কবজি ডুবিয়ে কচি পাঁঠার মাংস আর গরম গরম বাসমতি চালের ভাত খেয়ে শরীরটা যেন বিছানার দিকে টানতে শুরু করে। তাই নিজের মনকে কষ্ট না দিয়ে সোজা বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিয়ে 2 চোখ আপনার হতেই বন্ধ হয়ে গেল। ঘুম ভাঙল কিশোরীর হাঁক ডাকে। ঘুম ভেজার চোখে বিছানা ছেড়ে উঠতেই দেখলাম আমার শোবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী। আমি একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপারে কিশোরী, এই অসময়ে তুমি এখানে? কিছু হয়েছে নাকি? কিশোরী আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে পড়ল। সে কি তুমি কি সব ভুলে গেছো নাকি? আমি বললাম, কি ভুলে যাবার কথা বলছো তুমি কিশোরী? সে বলল, আরে আজ যে আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাবার কথা ছিল, সেটা কি ভুলে গিয়েছ? আমি তড়াক করে লাফিয়ে উঠে বললাম, হেই রে, একদম ভুলে গিয়েছিলাম। তুমি একটু বসো, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। এই বলে আমি তৎক্ষণাৎ মুখ হাত ধুয়ে একটা পাঞ্জাবি গলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এমনিতেই মাসের শেষ, তাই আর ট্রামে না উঠে চরণবাবুর ট্যাক্সির ভরসায় পথ চলতে শুরু করলাম। পথে অবশ্য 1 প্যাকেট পাশিংশ আর কিছু গরম গরম বেগুনি আর চপ নিয়েই নিয়েছি। এসব ছাড়া আবার তারানাথের গল্প জমে না। না, আজ কোনো বাদলার দিন নয়, মাথার উপর আকাশটা বেশ ফর্সা। বৃষ্টির কোনো আকাঙ্ক্ষা নেই, আছে বলে মনে তো হচ্ছে না। বেশ ফুরফুরে একটা হাওয়া বয়েছে। তবে এই ব্যস্ত শহরের রাস্তার এমন ফুরফুরে হাওয়া কেউ কেমন বিরক্তি বলে মনে হয়। চারিদিকে কেমন ধুলো আর ধোঁয়া, এমন তো মাঝে মাঝেই মনে হয় ওই কংক্রিটের জঙ্গলে ছেড়ে কোনো এক নিরালায় গিয়ে বাস করি। কিশোরীর দিকে তাকিয়েই দেখলাম, না, তার কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে বলে মনে হচ্ছে না। সে বেশ দিব্যি হেঁটে চলেছে। বেশ কিছুক্ষণ একটানা হাঁটার পর আমরা এসে পৌঁছালাম ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে। দরজায় বেশ কয়েকবার আঘাত আর ঠোকা মারতেই দরজা খুলে দিল গদাধর। গদাধরের বয়স 20 হবে। পাতলা লিকলিকে চেহারা, অল্প বয়সের নেশা ভান করে শরীরের 12টা বাজিয়ে ফেলেছিল। তারপর কোথা থেকে যেন এই ঠাকুরমশাইয়ের খবর পেয়ে তার কাছে চলে আসে তন্ত্রমন্ত্র শেখার লোভে। সেই থেকেই গদাধর এখানেই থেকে গেছে। আমাদের দেখে গদাধর বলল, আরে দাদাবাবুরা যে, আসুন আসুন, ভিতরে আসুন। গুরু বাবা একটু আগেই আপনাদের নাম করছিলেন। আপনারা যান, গুরু বাবা ভিতরে ঘরে বসে আপনাদের অপেক্ষা করছেন। গদাধরের কথা শুনে আমি আর অবাক হলাম না, কারণ এর আগেও এরকম অনেক ঘটনা অনেকবার দেখেছি। তাই আর কথা না বাড়িয়ে তেলে ভাজার ঠোঙাটা দিয়ে আমরা ভিতরের ঘরে চলে গেলাম। ঘরের ভিতর প্রবেশ করতে দেখলাম তারানাথ তার পুরনো তক্তাপোষটার উপর বসে কি যেন একটা পুঁথি খুব মনোযোগ সহকারে দেখছে। আমিও কিশোরী তক্তাপোষের একদম কাছে গিয়ে বললাম, কি ঠাকুরমশাই, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? তারানাথ খুব মুখ তুলে আমাদের দেখে জারপনারই খুশি হয়ে এক মুখ হেসে বললেন, আরে তোমরা এসো এসো, এখানে কতদিন পর এলে। এখন তো আর এই বুড়োটার কথা তোমাদের মনেই পড়ে না। আমি এবার একটু লজ্জা পেয়েই বললাম, কি যে বলেন ঠাকুরমশাই, আপনাকে তো সব সময় মনে পড়ে। তবে কি করব বলুন, এই দৈনন্দিন জীবনের যাতাকলে পড়ে মনের ইচ্ছেগুলোকে মনের মধ্যে মেরে ফেলতে হয়। তারপর আমার কথা শুনে, সে কি হে, এই তো সবে সংসারের শয়ে পৌঁছেছ, এখনো যে অনেক বাকি, এখন থেকে এত টিকটক টানলে চলে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কি করব ঠাকুরমশাই, এই সংসার নামক যাতাকলে পড়ে জীবনটাই শেষ হয়ে গেল। আপনার জীবনটাই ভালো ছিল, সংসারের কোনো চিন্তা না করে নিজের মতো করে উপভোগ করতে পেরেছেন। আমাদের কথা শুনে তারানাথ হয়তো একটু হতাশ হয়ে পড়লেন। খোলা আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, নদীর এপার হলে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে যেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। তোমাদের মনে হয় আমার জীবনটা অনেক সুখের ছিল, কিন্তু তা সত্য নয়। অলৌকিকের পেছনে ছুটতে ছুটতে যে ছাই চাপা ইতিহাসের ক্ষত নিজের বুকে গুছিয়ে রেখেছি, তার তীব্র যন্ত্রণা যে কতখানি
তা তোমরা জানো না, হয়তো তা জানার কথাও নয় তোমাদের। কিশোরী বিদ্রুপের ভঙ্গিতে বলল, আরে ঠাকুরমশাই, আপনি তো দেখি কবি হয়ে গিয়েছেন। কিশোরীর কথায় তারানাথ হয়তো একটু ক্রোধান্বিত হলেন, তবে তা বুঝতে না দিয়ে তিনি বললেন, আচ্ছা, তোমার মতে কবি কথার অর্থ কী? কবি বা লেখক হওয়া কি এতটাই সহজ বলে মনে হয় তোমাদের? ভূপৃষ্ঠের গহীনে যে জ্বলন্ত আগ্নেয়গিরি প্রজ্বলিত হয়, তার স্ফুলিঙ্গ নিজের অন্তরে সমাহিত করে অনিদ্র রাত্রি যাপন করতে হয় একজন কবিকে। রাতের অন্ধকারে জ্যোৎস্নার আবেশে নিজের মনের অবশিষ্ট কালিমাটুকু ভিজিয়ে ভোরের শিশিরের সাথে নিজেকে নবরূপে প্রকাশ করতে হয় একজন লেখককে। কবি বা লেখক হওয়া এত সহজ নয় কিশোরী। একটানা এতগুলো কথা বলে থামলেন তারানাথ। আমি দেখলাম যদি কিশোরীকে এক্ষুনি না থামাই তবে হয়তো আজকের আর কোনো গল্প শোনা হবে না। তাই কিশোরীর দিকে চোখ পাকিয়ে একটু কটস্বরে বললাম, তুমি এবার একটু চুপ করো তো কিশোরী, আর একটাও কথা বলবে না তুমি। কিশোরী আমার কথার মাত্রা বুঝে একটু চুপ করল। তারপর আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এমন কোনো ঘটনা কি আপনার জীবনে ঘটেছে যেখানে একজন লেখক বা কবির সাথে এমন কিছু ঘটেছে যা ঘটার নয় বা বলা ভালো ভৌতিক কোনো ঘটনা? আমার কথা শুনে তারানাথ নিজেই মনেই কি যেন একটা ভাবতে শুরু করলো। আমিও কিশোরী তারানাথের এই বিষয়টা বেশ ভালো করেই জানি। তারানাথ এক মনে কিছু ভাবছে, এর অর্থ এক অদ্ভুত ঘটনা বা গল্প এবার আমরা শুনতে পারবো। আমিও কিশোরী তার শরীরটা একটু আটোসাটো করে জমিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ ভাবার পর তারানাথ বলল, তেমন একটা ঘটনা ঘটেছিল বটে, তবে সে গল্প কি তোমাদের মনে ধরবে? আমি উত্তেজিত হয়ে বললাম, অবশ্যই মনে ধরবে, আপনি বলুন ঠাকুরমশাই। কিশোরী নিজের পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তারানাথের সামনে রাখল। তারানাথ একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে একটা লম্বা টান দিলেন। তারপর এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তবে শোনো, আজ যে ঘটনার কথা তোমাদের বলছি তা ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। তখন আমি সদ্য ঘর ছেড়েছি। মাতুপাগলি বা মধুসুন্দরী দেবী কারোরই দেখা মেলেনি তখন কেবল পথে পথে ঘুরে বেড়াই আর সুযোগ পেলে সাধু সঙ্গ করি। এমনি একদিন ঘুরতে ঘুরতে আমি গিয়ে পৌঁছই বীরভূমের অন্তর্ভুক্ত নিঝুমপুর গ্রাম। নিঝুমপুর খুব বেশি বড় কোনো গ্রাম নয়, গোটা 100 ঘর নিয়ে এক গ্রামে নিঝুমগড়। চারিদিকে সবুজে ঘেরা দিগন্ত বিস্তৃত মাঠ। গ্রামের ঠিক গা ঘেঁষে বয়ে গেছে একটা ছোট্ট নালা। প্রকৃতির এমন অপরূপ রূপ যেন আমাকে মোহিত করে তুলল। সৃষ্টিকর্তা যেন নিজে হাতে পরম যত্নে এই গ্রামের নির্মাণ করেছেন। আমি যখন নিঝুমপুরে পৌঁছাই তখন দিনের আলো ফুরিয়ে সন্ধে নেমেছে। সাদা বকের দল দিন শেষে ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ বাসায়। ওই দূরের মাঠ থেকে একজন চাষি তার একজোড়া বলদকে নিয়ে এগিয়ে আসছে এই দিকেই। আমি স্থানুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির এহেন রূপ পরিবর্তন দেখে চলেছি। হঠাৎ আমার হাতটা ধরে কে যেন বলল, তাতেই আমার হুঁশ ফিরল। আমি সেদিকে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার হাতটা ধরে দাঁড়িয়ে আছে আর আদো আদো কণ্ঠে বলছে, ওই সাধু বাবা, চলো না আমার সাথে, মা তোমাকে নিয়ে যেতে বলল যে। আমি তার দিকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে গেলাম। কি মায়া তার ওই দুই চোখে, কি অপরূপ তার মুখমণ্ডল, কি তেজ তার রূপে। তার পরনের দুধে আলতা শাড়িটা যেন চির শান্তির প্রতীক। তাকে দেখে আমার বারবার মনে হতে লাগলো আমি যেন আমার মায়ের কাছে আছি, আমার মা যেন আমার সামনে। এক ভীষণ আকর্ষণ অনুভব করছি আমি। সে আবারও আমার হাতটা টেনে বলল, চলো না গো আমার সাথে, মা যে তোমার অপেক্ষায় বসে আছে। আমি যেন কাঠের পুতুল হয়ে গেলাম। তার কথাই আমি তার পিছু পিছু হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি জানি না, কেন যাচ্ছি তাও জানি না। তবে আমার মন বারবার আমাকে বলছে ওই বাচ্চা মেয়েটি আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটাই আমার গন্তব্য, আমাকে ওখানেই যেতে হবে। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর আমরা এসে থামলাম একটা বাড়ির সামনে। ইটের দোতলা বাড়িটা সেকেলের সাহেবী আদলে তৈরি। ওপর নিচ মিলিয়ে মোট 4টি ঘর, ওই একটি ঝুল বারান্দা।
সদর দরজার সামনে আমিও সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছি। ঠিক এমন সময় ঘরের ভিতর থেকে একজন বছর 24-এর সুঠাম দেহধারী পুরুষ বেরিয়ে এলেন। পেশিবহুল শরীর, চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি খেলা করতে চলেছে সর্বক্ষণ। তার ঊর্ধ্বাঙ্গে একটা পাঞ্জাবি ও নিম্নাঙ্গে একটি ধুতি। সেই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলল, আসুন আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন। এই বলে ব্যক্তি বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা মিনতি, ঠাকুরমশাইকে ভিতরের ঘরে নিয়ে যাও তো। তারপর আবারও আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই আপনি ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিন, তারপর না হয় পরিচয় পর্বটা মিটিয়ে নেওয়া যাবে। এই বলেই সেই ব্যক্তি সদর দরজা দিয়ে বেরিয়ে কোথায় যেন চলে গেলেন। সেই বাচ্চা মেয়েটি এবার আমাকে প্রায় এক প্রকার টানতে টানতেই বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই একজন রমণী এক মুখ ঘোমটা টেনে হাতে একটা কাঁসার ঘটিতে জল এনে আমার পা ধুয়ে দিল। আমি তখনও বুঝে উঠতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। প্রতিটা ঘটনা এতটাই দ্রুত ঘটে চলেছে যে আমার কিছুই করণীয় ছিল না। সব কিছু কেমন যেন গড়িয়ে যাচ্ছে আমার। প্রতিটা ঘটনা পরস্পরের সাথে মেলানোর বৃথা চেষ্টা করলাম বটে, তবে ফল কিছুতেই কিছু হলো না। আমি বাড়ির বারান্দায় বসে পড়লাম। অতিরিক্ত ভাবনার কারণে মাথার বাঁ দিকটা কেমন দপদপ করছে, কপালের শিরা ফুলে উঠেছে। ঠিক এমন সময় আবারও সেই বাচ্চা মেয়েটি আমার কাছে এসে বসলো। তারপর আদো আদো কণ্ঠে বলল, তোমার কি হয়েছে গো সাধু বাবা, তোমার শরীর কি খারাপ? আমি মেয়েটির মুখের দিকে তাকালাম আর বললে বিশ্বাস করবে না, এতক্ষণ যাবৎ যত চিন্তা ভাবনা আমাকে অস্থির করে তুলেছিল তা যেন এক লহামায় কোথায় হারিয়ে গেল। আমি যেন সব ভুলে গেলাম এক পলকে। ওই মায়া ভরা মুখ যেন পৃথিবীর সব খারাপটুকু নিজের মধ্যে সমাহিত করে নিয়েছে। আমি অপলক নয়নে তাকিয়ে আছি তার দিকে। আমি বুঝতে পারছিলাম আমার কি করণীয় না। আমি কি এই মায়া কাটিয়ে এখান থেকে যেতে পারছি না। এক বিশাল ঝড় চলছে আমার মনের ভিতর। ঠিক এমন সময় ওই ব্যক্তিটি এসে দাঁড়ালো আমার সামনে। তাকে দেখে আমি উঠে দাঁড়াতে যাব, ঠিক এমন সময় সে আমাকে বলল, আরে ঠাকুরমশাই, আপনি এত দ্বিধাবোধ করবেন না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। হয়তো আপনার মনে এখন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। দয়া করে আমাকে একটু সময় দিন, আমি সবটা বলছি। এই বলে সেই ভদ্রলোক আমার পাশে বসলেন। তারপর ভিতরের বাড়ির দিকে তাকিয়ে বললেন, আরে একটু জল বাতাসে কিছু দাও ঠাকুরমশাইকে। ভদ্রলোকের বলতে সময় লাগলো, তবে তা আসতে সময় লাগলো না। ওনার কথা শেষ হওয়ার আগেই ভিতর বাড়ি থেকে একজন স্ত্রী একটা বড় থালায় 5 রকমের মিষ্টান্ন ও কিছু ফল নিয়ে এলেন আমার জন্য। বাইরের বারান্দায় জল আসন করে পরিপাটি করে সব খাবার সাজিয়ে দিয়ে তিনি বললেন, ঠাকুরমশাই একটু কিছু মুখে দিন। সত্যি বলতে খিদে যে পাইনি এমনটা নয়, তবে এমন হুট করে বিষয়গুলো ঘটছে যে যাই হোক, তো যথারীতি আমি গিয়ে বসলাম। খাবারের বাহার দেখে তো আমার চক্ষু চরক গাছ। 5 রকমের মিষ্টান্ন, 5 রকমের ফল, ছানা, দুধ। আমি আমতা আমতা করে বললাম, করেছেন কি এসব? আমি তো এত কিছু খেতে পারবো না। আমার কথা শুনে সে ভদ্রলোক বললেন, এই সামান্য কটা খাবার ঠাকুরমশাই দয়া করে আর না করবেন না। অগত্যা খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে গ্লাসে থাকা উষ্ণ গরম দুধটুকুও শেষ করে উঠে দাঁড়ালাম। সেই ভদ্রলোক আমাকে উপরের একটি ঘরে নিয়ে গিয়ে বললেন, ঠাকুরমশাই আপনি না হয় একটু বিশ্রাম করুন, আমি একটু পরে আসছি আপনার কাছে, তখনই না হয় সবটা বলবো। এই বলে সেই ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি তাকে আটকে দিয়ে বললাম, না না আপনি বলুন। এমনিতেও আমি আসার পর থেকেই দেখছি আপনার ঠোঁটে হাসি থাকলেও আপনার কপালে চিন্তার ভাষা এক মুহূর্তের জন্যও মিলিয়ে যায়নি। ভদ্রলোকের একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমার নাম শিবনাথ রায়। পেশায় আমি একজন লেখক। ছোটোখাটো পত্রিকায় আমার বেশ কিছু লেখা বেরিয়েছে। আমার বাড়ি কলকাতায় শহর, তবে শহরের কোলাহল আমার একাকিত্বের বেঘাত ঘটাচ্ছিল, তাই এই গ্রামে সব পরিবারে চলে আসি। এখানে আমাদের পূর্বপুরুষদের ভিটে বাড়ি ছিল বটে, তবে এখন আর তার কিছুই নেই।
তাই বাড়িটা খুব অল্প টাকায় পেয়ে কিনে নিয়েছিলাম। এ বাড়ির মালিক এখানে থাকেন না, তিনি বিদেশে থাকেন, সেখানে নাকি সংসার পেতেছেন। তো এ বাড়িটা কিনে যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম, সেদিন এই গ্রামের অনেকেই বলেছিল এই বাড়িতে নাকি তেনাদের বাস রয়েছে। এখানে নাকি কোনো এক কাপালি এই গ্রামেরই একজনকে বলি দিয়েছিল। আমি শহুরে ছেলে, ভূতপ্রেত তত্ত্বানুভবে আমার বিশ্বাস তেমন একটা নেই, তবে গ্রামের সকলের মুখে প্রায় এই একই ঘটনার কথা শুনি। আমি বাড়ির মালিকের সাথে যোগাযোগ করি এবং তাকে সব ঘটনা খুলে বলি। তার প্রত্যুত্তরে সে আমাকে জানায় এই বাড়িটা ছিল তার কাকার। তার কাকা ছিলেন ব্রহ্মচারী, তাই উত্তরাধিকার সূত্রে তিনি এই বাড়িটি পেয়েছেন। বর্তমানে তিনি কলকাতায় একটি বাড়ি বানিয়েছেন ভবিষ্যতে থাকার জন্য, যার কারণেই এই বাড়িটি তিনি খুব কম দামে বিক্রি করে দিচ্ছেন। তবে যদি আর কোনো রকম অসুবিধে থাকে তবে তিনি আমাকে আমার সব টাকা ফেরত দিতে পারেন, একমাত্র যদি আমার ভালো লাগে তবে যেন আমি বাড়িটা কিনি, এমনটাই তিনি বলেছিলেন। তোর কথা শোনার পর আমি নিজের মনেই ভেবে নিয়েছিলাম যে আমি তো শহরে মানুষ, উচ্চশিক্ষিত ছেলে, শেষে কিনা এই গ্রামের মানুষগুলোর কথা শুনে এইসব চিন্তা করেছিলাম। কতটা ভাবতে নিজের ওপরেই হাসি পেয়ে যায়। তারপর আমি বাড়িটায় ঢুকি, টুকিটাকি কাজ করিয়ে নিয়ে গৃহপ্রবেশের বন্দোবস্ত করি। আর তখনই আসে বিপত্তি। পুজোর দিন যথারীতি আমরা সকলেই এখানে উঠলাম। এই বাড়িতে আমার পরিচিত একজন ঠাকুরমশাই এসেছিলেন আমাদের সাথে, আর তার হাতে এই পুজো সম্পূর্ণ করার সব রকম দায়িত্ব দিয়েছিলাম আমি। যথাসময়ে পূজা শুরু হয়, হোমকুণ্ড প্রস্তুত করা হয়, তখনও সব কিছু ঠিক ছিল। তবে হোমাগ্নি প্রজ্বলিত করার সাথে সাথেই এক অদ্ভুত বিষয় আমাদের নজরে পড়ে। আমি কিঞ্চিৎ বিচলিত হয়ে প্রশ্ন করলাম, কি বিষয়? শিবনাথবাবু বললেন, হোমাগ্নি প্রজ্বলিত হওয়ার সাথে সাথেই ছাদের উপর কারো হেঁটে চলে বেড়ানোর শব্দ শোনা যায়, অথচ ছাদের দরজা তালা বন্ধ অবস্থায় ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওটা আমার মনের ভুল, কিন্তু না। যখন এই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল, আস্তে আস্তে ঘরের ভিতরে থাকা প্রত্যেকটি মানুষের মুখে ফুটে ওঠা ভয়ের ছাপ স্পষ্ট বলেছিল যেটা ঘটছে সেটা আমার মনের ভুল না। আমি ছাদে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে যাব, এমন সময় ঠাকুরমশাই আমাকে উঠতে বারণ করলেন এবং তিনি বললেন আমি যেন তার সাথে মন্ত্রপাঠ করি এবং পূজা সমাপ্ত না হওয়া পর্যন্ত যেন এই স্থান থেকে না উঠি। আমি তার কথা মতো তার সাথে মন্ত্রপাঠ করতে থাকি। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠের পর সেই পায়ের শব্দ বন্ধ হয়ে যায়। আমি যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু না, ওখানেই শেষ না। হঠাৎ আমার কানে ভেসে এলো শুদ্ধ সংস্কৃত ভাষায় মন্ত্রপাঠের শব্দ। সেই মন্ত্রপাঠ এতটাই নিখুঁত স্পষ্ট যে আমাদের ঠাকুরমশাই বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রথমে হয়তো সেই মন্ত্রপাঠের শব্দ কেউ শুনতে পায়নি, তবে ধীরে ধীরে ঘরে উপস্থিত সকলেই সেই মন্ত্রপাঠের শব্দ শুনতে পায়। ধীর স্থির গম্ভীর সেই কণ্ঠ তার মন্ত্রপাঠের সাথে সাথে যেন ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হচ্ছে। তার উচ্চারণ এতটাই শুদ্ধ স্পষ্ট যে তা উচ্চারণ করার ক্ষমতা আমাদের নেই। দুর্বোধ্য সেই মন্ত্র যেন আকাশের বুক চিরে নেমে আসছে ধরিত্রীর বুকে। এবার আমার নজর পড়ল যজ্ঞকুণ্ডের দিকে। যজ্ঞকুণ্ড থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডলী গোটা ঘরে ছড়িয়ে পড়ছে না, বরং ওই ধোঁয়ার কুণ্ডলী যেন কারোর নির্দেশে এক সরলরেখা বরাবর পাক খেতে খেতে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে। আমাদের ঠাকুরমশাই এর দৃশ্য দেখে আর বসে থাকতে পারলেন না। পুজো সম্পূর্ণ না করেই তিনি পালিয়ে গেলেন, আর তার সাথে গ্রামের যে কয়েকজন এসেছিলেন তারাও পালিয়ে গেলেন। এতক্ষণ একটানা কথা বলে শিবনাথ একটু থামলেন। আমি তাকে প্রশ্ন করলাম, এত কিছুর পরেও আপনি এই বাড়িতে থেকে গেলেন কেন? শিবনাথবাবু আমার দিকে সজল নয়নে আমার দিকে তাকিয়ে বললেন, বাড়িটা ছেড়ে দেওয়ার কথা যে আমি ভাবিনি এমনটা নয়। কে চাই বলুন এত কিছুর পরেও নিজের পরিবারকে এমন একটা বাড়িতে রাখতে? তবে কি জানেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পয়সার জোর আমার নেই। বহু কষ্টে নিজের সঞ্চয়ের টাকা দিয়ে এই বাড়িটা কিনেছিলাম। এই বাড়িটা কিনতে গিয়ে আমি আমার সব জমানো অর্থ শেষ করে দিয়েছি।
আর এখন এত কিছুর পর এই বাড়িটা আর কে কিনবে? একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্ন কতটুকু হয় একটা নিজের বাড়ি, কিছু ছোট্ট ছোট্ট সুখ। তবে আমার এমনই কপাল যে সে সুখটুকু আমার ভাগ্যে নেই। আমি দেখলাম কথাগুলো বলতে গিয়ে শিবনাথবাবুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, দেখুন, আমি অতি সাধারণ একজন মানুষ। পথে পথে ঘুরে যেটুকু জ্ঞান আমি অর্জন করেছি তার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব এই সমস্যার একটা সুরাহা করার। আমার কথা যেন শিবনাথবাবু একটু আশ্বাস পেলেন। তিনি আমার হাত দুটো ধরে আবেগতাড়িত কণ্ঠে বললেন, সত্যি বলছেন ঠাকুরমশাই, আপনি আমার সাহায্য করবেন? যদি সত্যিই আপনি আমাকে ও আমার পরিবারকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে পারেন তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠাকুরমশাই, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে। এই বলে শিবনাথবাবু বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আহা শিবনাথবাবু, নিজেকে একটু সামলান। এই বিপদের দিনে যদি আপনি এমন করে ভেঙে পড়েন তবে কিভাবে চলবে? এখন যে আপনাকে শক্ত হতে হবে। শিবনাথবাবু চোখের জল মুছতে মুছতে বললেন, আমার আর কোনো চিন্তা নেই ঠাকুরমশাই, আপনি আমার সাথে আছেন, আমার আর কিসের চিন্তা। শিবনাথবাবুর মুখে এমন কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা মানুষ আমার উপর এতটা বিশ্বাস করছে, আমি কি পারবো তার বিশ্বাসের মান রাখতে? বেশ কিছুক্ষণ আমরা দুইজনেই চুপ করে বসে আছি। হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন উকি দিয়ে উঠল। তাই আমিও আর দেরি না করে প্রশ্ন শিবনাথবাবুকে করেই ফেললাম। আচ্ছা শিবনাথবাবু, একটা কথা জিজ্ঞাসা করব, যদি আপনি কিছু মনে না করেন। শিবনাথবাবু একটু লজ্জা পেয়ে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, ছি ছি ঠাকুরমশাই, এ কি বলছেন? আমি কিছু মনে করতে যাব কেন? আপনি বলুন না কি বলবেন। আমি বললাম, আচ্ছা, আমি যে আজ এখানে আসবো বা আমি যে আপনাকে সাহায্য করতে পারবো এটা আপনি বুঝলেন কিভাবে? শিবনাথবাবু বললেন, বারে, সে যে আমাকে বলেছিল। আমি অবাক হয়ে বললাম, কে বলেছিল? শিবনাথবাবু বললেন, আরে ওই যে ওই লোকটা, কি যেন নাম বলেছিল, মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে, অমর জীবন। শিবনাথবাবুর মুখে অমর জীবন নামটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এর আগেও এমন ঘটনা আমার সাথে ঘটেছে। এর আগেও বেশ কিছুবার এই অমর জীবন আমার নামটা শুনেছি, তবে ভাগ্যের নির্মম পরিহাস, তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য আমার কখনোই হয়ে ওঠেনি। আমাকে চুপ করে থাকতে দেখে শিবনাথবাবু বললেন, কী হলো ঠাকুরমশাই, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর এই অমর জীবন কে? আপনি কি তাকে চেনেন? শিবনাথবাবু একসাথে আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করলেন বটে, তবে আমি তার উত্তর দিতে পারলাম না। আর আমি কী বা উত্তর দেব তাকে? আমি তো নিজেই জানি না। তারপরেও সৌজন্য বোধের খাতিরে আমি বললাম, অমর জীবনকে নিয়ে না হয় আপনাকে আমি পরে সব বলবো, তবে তার আগে আপনি আমাকে বলুন তো ঠিক কী বলে গিয়েছিলেন? শিবনাথবাবু বললেন, ওই যে সেদিন সন্ধ্যায় তিনি আমাদের বাড়িতে এলেন, আমি তখন বাড়িতেই ছিলাম। উনি আমার বাড়ির দরজার কাছে এসে বললেন, আপনার বাড়িতে কি আজকে রাতটুকুর জন্য একটু আশ্রয় পাওয়া যেতে পারে? আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে একজনের বছর 24-এর যুবক। আটশোটো চেহারা, মাঝারি শরীর, পরনে শ্বেতবস্ত্র, ধুতি ও পাঞ্জাবি, মুখে ভুবন ভোলানো এক হাসি। তবে সবচেয়ে আকর্ষণীয় তার চোখ, এক অপার্থিব ঔজ্জ্বল্য রয়েছে তার দুই নয়নে। চোখ দুটো যেন নিমেষেই আমার ভিতরটা দেখে ফেলেছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না তার দিকে। চোখ নামিয়ে নিলাম। সে অন্তক আবারও সুমিষ্ঠ কণ্ঠে বলল, আজকে রাতটুকুর জন্য কি আপনার বাড়িতে একটু আশ্রয় পাওয়া যাবে? আমাদের বাড়ির একটা নিয়ম আছে, কেউ যদি আমাদের কাছে কোনো কিছু সাহায্য দেয় তবে আমরা তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করি, আর তাই আমি তাকে আমার বাড়ি থাকার অনুমতি দিয়ে দিই। তবে তার আচরণ দেখে আমি পরে বেশ কিছুটা অবাক হয়েছিলাম। মানুষটা কেমন অদ্ভুত সব কথা বলে। আমি উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলাম, কী রকম কথা? তখন শিবনাথ বললেন, আমি যখন তাকে রাতের আহারের কথা জিজ্ঞাসা করি তখন তিনি আমাকে বললেন তিনি নাকি কিছুই খাবেন না,
কারণ হিসেবে তিনি যে কথাটা বললেন তা শুনে আমার দৃঢ় বিশ্বাস হলো এ নির্ঘাত কোনো পাগল। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি বলেছিলেন তিনি? তিনি বললেন তিনি নাকি যেদিন স্বপ্ন দেখেন সেদিন কিচ্ছু খান না। আপনিই বলুন, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি এমন কথা বলতে পারে? আচ্ছা, তার পরের দিন কি তিনি কিছু বলেছিলেন? না, তেমন কিছু তো। ও হ্যাঁ, বলেছিলেন, মনে পড়েছে। তার পরের দিন ভোরবেলা তিনি ঘুম থেকে উঠে আমাকে ডেকে বললেন আমার নাকি খুব বিপদ, তবে চিন্তার কোনো কারণ নেই, একজন মাতৃসাধক আসবেন আর তিনি আমার এই বিপদের হাত থেকে রক্ষা করবেন। আর দেখুন, আজ আপনি এলেন। আমি বললাম, আর কি কিছু বলেছিল? হ্যাঁ, তিনি আরও বলেছিলেন যে তিনি যেদিন যে সাধক আসবে সেদিন যেন আমি তার নামটা বলি। আর একটা অদ্ভুত কথা বলেছিল, যদি কোনো পথ না পাও খুঁজে তবে 2 চোখ বুজে নিজের ভিতরে উকি দাও, সকল সমস্যার সমাধান মিলবে সেথায়, দেবী বিগ্রহ আছে যেথায়। কিশোরী বলল, কি অদ্ভুত ছড়া। তারানাথ শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, অদ্ভুত তবে অনর্থক নয়। তিনি এই ছড়ার মাধ্যমে এক জটিল রহস্যের সমাধান করে দিয়ে গিয়েছিলেন। সেদিন হয়তো আমি এই ছড়ার গভীরতা বুঝতে পারিনি, তবে পরবর্তী সময়ে এই ছড়ার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছিলাম। কিশোরী আবার বলল, ওই ছড়াটার অর্থ কি ঠাকুরমশাই? তারানাথ বলল, সেটা না হয় সম্পূর্ণ ঘটনা না শুনলেই বুঝে নাও, আর যদি তার পরেও বুঝতে না পারো তবে না হয় আমি বলে দেব। এবারে আমি বললাম, তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? এবারে ঠাকুরমশাই বলতে শুরু করলো, সে তো বলবই, তবে তার আগে একটু গরম করিয়ে আনতে হবে যে। এতক্ষণ আমাদের নজর পড়ল বেটার ছেলে গদধর বেশ অনেকক্ষণ আগেই চা আর তেলে ভাজাগুলো এক থালায় সাজিয়ে গিয়ে দিয়েছিল। তবে আমরা গল্প শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে সেদিকে আর তাকানোর সময় হয়নি। চা আর তেলে ভাজাগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, তাই ঠাকুরমশাই তক্তাপোষ থেকে নামতে নামতে বললেন, আচ্ছা তোমরা একটু বসো, আমি এগুলো একটু গরম করিয়ে আনছি। এই বলে ঠাকুরমশাই ভিতরে বাড়ির দিকে চলে গেলেন। আমি জানি ঠাকুরমশাই আমাদের এখানে একটু সময় দিলেন। আসলে আমরা ঠাকুরমশাইয়ের সামনে ধূমপান করি না, আর তো তাই তিনি আমাদের গল্প শোনার মাঝে এমন একটু সময় করে দেন ধূমপান করার জন্য। আমি কিশোরীর দিকে তাকালেই সে আমার মনের ইচ্ছের কথা বুঝতে পারল। ঘর ছেড়ে আমরা বারান্দায় বেরিয়ে এলাম। কিশোরী নিজের পকেট থেকে 2খানা সিগারেট বের করে একটা আমাকে দিল আর একটা নিচে নিল। কিশোরী সিগারেটটা মুখে নিয়েই বলল, আজকের গল্পটা কেমন একটা অদ্ভুত, তাই না? কেন বলো তো? আরে দেখছো না গল্পটা কীরকম একটা, এই মনে হচ্ছে কিছুই নেই, আবার পরক্ষণেই মনে হচ্ছে না হয়তো অনেক কিছুই লুকিয়ে আছে গল্পটার মধ্যে। হ্যাঁ, তা হয়তো তুমি ঠিকই বলছো কিশোরী। আচ্ছা, তোমার কি মনে হয় ওই অদ্ভুত ছড়াটার অর্থ কী? আমি বললাম, সেটা তো পুরো গল্পটা শুনলেই বোঝা যাবে। হঠাৎ ভিতর ঘর থেকে একটা হালকা কাশির শব্দ ভেসে এলো। আমরা বুঝলাম তারানাথ চলে এসেছে, তাই সিগারেটের শেষ অবশিষ্টাংশতে শোক টান দিয়ে ওটা ফেলে ঘরের ভিতরে চলে গেলাম। তারানাথ তক্তাপোষের উপর বসে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। আমরা গিয়ে তক্তাপোষের উপর বসলাম। তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, নাও চাটা খেয়ে নাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আমিও কিশোরী এই চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমুক দিলাম। তারপর কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, শিবনাথবাবুর বাড়িতে আসলে কি হয়েছিল? না মানে আপনি বললেন ওই পুজো সময় নাকি একজন খুব স্পষ্ট ও শুদ্ধ ভাষায় মন্ত্রপাঠ করেছিল, কিন্তু ভূত বা আত্মা তো মন্ত্রপাঠ করতে পারে না। তারানাথ রহস্যময়ভাবে হেসে বলল, কিশোরী, আমাদের অজানা অনেক কিছুই তো আছে এই পৃথিবীতে। আত্মা মানেই খারাপ এমনটা তো নাও হতে পারে। উচ্চমার্গের সাধক নিজের স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীর ধারণ করতে সক্ষম। আমাদের শরীরের মৃত্যু হলেও আত্মা কিন্তু অবিনশ্বর। তার মানে শিবনাথবাবু বাড়িতে কোনো আত্মা নয়, বরং কোনো সাধক।
আমার কথা শেষ হওয়ার আগে তারানাথ আমাকে থামিয়ে দিয়ে বলল, হিসেবটা অতটাও সহজ নয় বিভূতি। তুমি যা বলছো তা কিছুটা সঠিক হলেও সম্পূর্ণ নয়। আমি বেশ কিছুটা অবাক হয়ে নিজেকে সামলে নিয়ে বললাম, তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? তখন ঠাকুরমশাই আবার বলতে শুরু করল, সন্ধ্যার এমন ফলাহারের পর আমার আর খাবার খাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। তবে শিবনাথবাবুর জোড়াজুড়িতে বাধ্য হয়ে রাতের আহারে বসতে হলো আমাকে। খেতে বসে খাবারের বাহার থেকে তো আমার ভিড়মি খাওয়ার জোগাড়। গরম গরম লুচি, আলুর দম, পাঁঠার মাংস, ছোলার ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আবার তার সাথে টাটকা 1 ঘটি দুধ। খাবারের বাহার দেখে আমি শিবনাথবাবুকে বললাম, আরে করেছেনটা কি শিবনাথবাবু? এই সন্ধ্যারে এমন ফলাহারের পর রাত্রে এত কিছু খাওয়া যায় নাকি? শিবনাথবাবু বললেন, কোথায় আর তেমন কিছু করতে পারলাম ঠাকুরমশাই, এই তো সামান্য কটা পদ, দয়া করে আর না করবেন না। আমি বললাম, না শিবনাথবাবু, এই এত কিছু আমি খেতে পারবো না, দয়া করে কিছুটা কমিয়ে নিন। অনেক বলার পর শিবনাথবাবুর স্ত্রী খাবার কিছুটা কমিয়ে দিলেন বটে, তবে তারপরেও থালাতে যে পরিমাণ খাবার রয়েছে তা একার পক্ষে খাওয়া প্রায় অসম্ভব। তাও অতি কষ্টে আর সবটুকু শেষ করে কোনো রকমের শরীরটা টানতে টানতে বিছানায় নিয়ে গেলাম। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। বিছানার উপর উঠে বসেই অনুভব করলাম সামনের বারান্দায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। বিছানা থেকে নামতে যাব ঠিক এমন সময় আমার ষষ্ঠ ইন্দ্র আমায় জানান দিল, যেও না ওখানে, বড় বিপদ। মনের মধ্যে এক অদম্য কৌতূহল পাঁজরের ভিতর লুকিয়ে রেখে বিছানার উপরেই বসে, শরীরটা টান টান করে বসে এক দৃষ্টিতে তাকিয়েছি দরজাটার দিকে। বেশ কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তিটা দরজার সামনে থেকে সরে গেল। বহুদিন সাধুসঙ্গ করার পর গাত্রবন্ধনের এক গুপ্ত বিদ্যা আমি লিখেছিলাম। আমি তড়িঘড়ি নিজের ঝোলা থেকে গঙ্গাজল বের করে ঘরের চারিদিক ছিটিয়ে দিলাম ও কিছুটা নিজের সর্বাঙ্গে ছিটিয়ে নিলাম। তারপর গাত্রবন্ধন করে ঘরের বাইরে বেরিয়ে এলাম, কিন্তু না, বাইরে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার নজর পড়ল বাড়ির পিছনের বাগান কার দিকে। সন্ধ্যায় তেমনভাবে না দেখার কারণে বাগানটার চোখের আড়ালেই ছিল। হঠাৎ আমার নজর পড়ল বাগানের দক্ষিণ দিকের একটা কোণে একটা অশ্বত্থ গাছের প্রকাণ্ড কুড়িটার আড়ালে কে যেন লুকিয়ে আছে মনে হলো। আমি ধীর পদক্ষেপে বারান্দা থেকে নেমে এগিয়ে যেতে থাকলাম সেই অশ্বত্থ গাছটার দিকে। বেশ কিছুক্ষণ চলার পর যখন আর মাত্র কয়েক হাতের দূরত্ব অবশিষ্ট মাত্র, ঠিক এমন সময় আমার কানে ভেসে এলো একটা রিনরিনে কণ্ঠে কিছু কথা। কেউ যেন ওই গাছটার আড়ালে লুকিয়ে থাকে রিনরিনে কণ্ঠে বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, ও আমাকে আটকে রেখেছে, এর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দাও। কে তুমি? কে আটকে রেখেছে তোমাকে? কি চাই সেই? তবে না, আর কোনো উত্তর পাওয়া গেল না। আমি ধীরে ধীরে অশ্বত্থ গাছটার কাছে গেলাম, কিন্তু কেউ নেই সেখানে। আমি হতাশ হয়ে ফিরে আসতে যাব ঠিক এমন সময় আমার নজরে পড়ল উপরে বারান্দাটার দিকে। একটু আগে আমি যে ঘরটা শুয়েছিলাম ঠিক সেই ঘরটার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। বলিষ্ঠ তার হাত, বিশাল তার শরীর, তার পরনে রক্তম্বর জানান দিচ্ছে সেটা কোনো এক তান্ত্রিক। তবে কি এই সেই তান্ত্রিক যে কিনা একজন নিরীহ গ্রামবাসীকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলি দিয়েছিল? হঠাৎ আমার চোখের সামনে সব কিছু আবছা হয়ে গেল। কুয়াশার কালো চাদরে ঢাকা পড়ে গেল চারিপাশ। আমরা কেমন জানি ঘুম পেতে লাগলো। কোনোভাবেই চোখের পাতা খুলে রাখতে পারছি না। ঘুমে 2 চোখ বন্ধ হয়ে আসছে, পা কাঁপতে শুরু করেছে, মাথা কেমন যেন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে কেউ বিশাল ভারী কোনো বস্তু চাপিয়ে দিয়েছে আমার মাথার উপর। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারাবো। ঠিক এমন সময় আমার কানে কেউ যেন বলে গেল, সাবধান, প্রলোভনে পা দেবে না, তোমার সাথে যা হচ্ছে তা কেবলমাত্র একটা মরীচিকা। এখান থেকে বেরোতে হলে তোমার নিজের ভিতরে থাকা শক্তিকে জাগ্রত করতে হবে। সত্যি বলছি, ওই কণ্ঠে যেন আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিল, বজ্রের মতো কঠিন সেই কণ্ঠ।
তার গাম্ভীর্যের প্রভাবে যেন পৃথিবীও কম্পিত হচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম নরম ঘাসের ওপর। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন সূর্যদেব মাথার উপর চড়েছেন। জ্ঞান ফিরতেই আমি নিজেকে আবিষ্কার করলাম আমার জন্য বরাদ্দ ওই ঘরের মধ্যে। আমাকে চোখ খুলতে থেকে শিবনাথবাবু বললেন, আর কোথায় গেলে তাড়াতাড়ি একটু গরম দুধ নিয়ে এসো, ঠাকুরমশাইয়ের জ্ঞান ফিরেছেন। আমি উঠে বসার চেষ্টা করতেই শিবনাথবাবু আমাকে বাধা দিয়ে বললেন, আর ঠাকুরমশাই, এখন আপনার শরীর দুর্বল, এখন আর উঠতে হবে না, একটু বিশ্রাম করুন। তার কথা মতো বিছানাতে শুয়ে থাকলাম। একটু পরে শিবনাথবাবুর স্ত্রী হাতে একটা দুধের গ্লাস নিয়ে হাজির হলেন। শিবনাথবাবু নিজের হাতেই আমাকে গ্লাসের দুধটা খাইয়ে দিলেন। আমার নিজেকে কেমন যেন একটা অপরাধী বলে মনে হচ্ছিল। একে তো মানুষটার বিপদের মধ্যে পড়ে আছেন, তার উপর আমার এমন একটা ঘটনার কারণে। হঠাৎ আমার মাথায় একটা বিষয় বিদ্যুৎ তরঙ্গের মতো খেলে গেল। আমি তড়াক করে বিছানার উপর এক প্রকার লাফিয়ে উঠে বসলাম। আমার এমন আচরণে শিবনাথবাবু হতবাক হয়ে গেলেন। আমি শিবনাথবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বাড়িতে কি দেবী কালীমার মন্দির বা মূর্তি রয়েছে? শিবনাথবাবু তো আমার কথা শুনে অবাক। তিনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর নিজেকে সামনে নিয়ে বললেন, হ্যাঁ আছে তো, দেবী কালিকা তো আমাদের কুলদেবী। আমি শিবনাথবাবুর কথা শুনে একটু আশ্চর্য হয়ে বললাম, আমাদেরও মানে? শিবনাথবাবু বললেন, আসলে আমরা যেদিন প্রথম এ বাড়িতে আসি, সেদিন আমরা দেখি এই বাড়ির ঠাকুর ঘরে বিরাজ করছেন দেবী দক্ষিণা কালী। এ বাড়িতে আগে এক তান্ত্রিক সাধু থাকতেন, সে কথা তো আমি এর আগেও আপনাকে বলেছি। তিনি এই দেবীর সাধনা করতেন, আর যেহেতু তিনি আমাদেরও কুলদেবী, তাই পরবর্তী সময়ে আমরা যেই দেবী মূর্তিকে আমাদের গৃহে পূজা করি। আমি বললাম, আমাকে একবার আপনার ঠাকুর ঘরটা দেখাতে পারবেন? শিবনাথবাবু বললেন, হ্যাঁ, কেন পারব না, তবে আপনি কি এই শরীরে? তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, আপনি আমার শরীর নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আপনি দয়া করে আমাকে একবার আপনাদের ঠাকুর ঘরটা দেখান। আমার মন বলছে অনেক কিছু উত্তর আমার কাছে আপনার ওই ঠাকুর ঘরে। আমার জোড়াজুড়িতে শিবনাথবাবু এক প্রকার বাধ্য হয়ে আমাকে নিয়ে গেলেন তার ঠাকুর বাড়ি। নিচের তলায় দুটি ঘর, তার মধ্যে একটি শিবনাথবাবুদের শোবার ঘর, অপরটি ঠাকুর ঘর। ঘরটির ভিতরে প্রবেশ করতেই একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করল। যে স্থানে দেবী কালিকার বিগ্রহটি রয়েছে, সেই স্থানের ঠিক পাশেই একটা স্থানে বেশ কিছুটা জায়গা স্বাভাবিকের থেকে একটু বেশি উঁচু, একটা ছোট্ট ঢিবির মতো। আমি সেদিকে এগিয়ে যেতে যেতে শিবনাথবাবুকে বললাম, এটা কি শিবনাথবাবু? আসলে ঠাকুরমশাই, বাড়িটা কেনার পর থেকেই দেখে আসছি এই স্থানটা একটু উঁচু। আমি এই স্থানটা মেরামত করানোর চেষ্টা করেছিলাম, তবে তাতে কোনো ফল হয়নি। তাই আমি হাঁটু মুড়ে বসে সেই উঁচু জায়গাটা একটু ভালো করে দেখতে বললাম, একটু ছোচানো ধরনের কিছু নিয়ে আসতে পারবেন, যেটা দিয়ে মাটি খোঁড়া যায়? হয়তো এই সময় আমার কথা শুনে শিবনাথবাবু একটু অবাক হয়েছিলেন, তবে তিনি কোনো কথা না বলে একটা ছোচালো লোহার রড নিয়ে এসে দিলেন আমাকে। আমি কাল বিলম্ব না করে সাবধানতার সঙ্গে সেই স্থানের কিছুটা অংশ খুঁড়তে বললাম। কিছুটা মাটি সরাতেই আমি যা দেখলাম তাতে আমার ব্রহ্মতলিতে যেন বজ্রপাত হলো। কিশোরী চমকে উঠে বলল, কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম একটি তাম্রলিপি। তাম্রলিপি? তারানাথ সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, তবে বড় সাধারণ নয় সে তাম্রলিপি। তন্ত্রের গভীর জ্ঞান ও অনেক গুপ্তবিদ্যার মন্ত্র ও তার সঠিক প্রয়োগ সম্পর্কে লেখা ছিল এই তাম্রলিপিতে। আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ আবারও বলতে শুরু করলো, আমি সেই পুঁথি নিয়ে নিজের ঘরে এসে একান্তে তার পাঠ্যোদ্ধার করার চেষ্টা করলাম, কিন্তু না, তেমন কিছুই যেন বুঝে উঠতে পারলাম না। একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার চোখ খুলল একটা কণ্ঠস্বরে। কেউ যেন বহু দূর থেকে আমাকে উদ্দেশ্য করে বলছে,
এত সহজে হার মেনে নিও না তারানাথ। পুঁথির পঞ্চম অধ্যায়টা পড়ো, সেখানেই আছে তোমার সকল সমস্যার সমাধান। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। সাথে সাথেই বিছানার উপর উঠে বসে আমি পুঁথির পঞ্চম অধ্যায়টা পড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ধরে সেই পৃষ্ঠার সবটুকু পড়ার পর আমি বুঝতে পারলাম এখন আমার কী করণীয়। সাথে সাথেই আমি ঘর থেকে বেরিয়ে এসে শিবনাথকে ডেকে বললাম, দেখুন শিবনাথবাবু, এই সমস্যা থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার একটা উপায় আমি পেয়েছি। তবে আপনাকে আগেই বলে রাখি, এর আগে আমি কখনো এমন কিছু করিনি। তবে যদি মায়ের আশীর্বাদ সব কিছু ঠিকঠাক হয়, এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধান আমি করতে পারবো। আপনাকে যা যা করতে হয় তাই করুন ঠাকুরমশাই, কেবল আমাকে এই পরিবার সমস্যার হাত থেকে রক্ষা করুন। আমি শিবনাথবাবুকে বললাম, দেখুন, আমি একটা যজ্ঞ করতে চাই, আর তাই আমার কিছু সামগ্রীর প্রয়োজন। আমি আপনাকে একটা ফর্দ করে দিচ্ছি, আপনি সেই ফর্দ অনুযায়ী সব কিছুর আয়োজন করুন। ও আরেকটা কথা, আজ রাতটুকুর জন্য আপনার স্ত্রী ও কন্যাকে অন্যত্র রেখে আসার ব্যবস্থা করুন। আর আজ নির্জলা উপবাস করবেন, যতক্ষণ না যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কোনো রকম খাবার বা জল খাবেন না। আজ রাতের যজ্ঞ আপনাকে থাকতে হবে আমার সাথে। শিবনাথবাবুর মনে হয়তো এখন অনেক প্রশ্নই চলছেন, তবে তিনি তার সকল প্রশ্ন ও কৌতূহলকে দমন করে আমার কথা মতো তৎক্ষণাৎ সামগ্রী জোগাড় করার জন্য বেরিয়ে পড়লেন। রাত তখন বেশ গভীর। প্রকৃতির বুকে বিরাজ করছে নিস্তব্ধতা। মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের কান্নার শব্দ। শিবনাথবাবু বাড়ির সামনে উঠানে যজ্ঞকুণ্ড প্রস্তুত করে শুরু করলেন পূজা। প্রথমে গায়ত্রী মন্ত্র জপ করে তারপর দেবী কালিকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন। আসন শুদ্ধি ও দেহবন্ধন তো আগেই করে নিয়েছিলাম। এবার প্রথমে আমোচন করে তারপর অগ্নিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে হোমকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করলাম। তারপর এক মনে সেই গুপ্ত মন্ত্র জপ করতে শুরু করলাম। কিশোরী হঠাৎ বলে উঠল, মন্ত্রটা কি ঠাকুরমশাই? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, দেখো, সব মন্ত্র তোমাদের না বলাটাই উচিত। গৃহী মানুষদের জন্য ওই মন্ত্র না, আর তাছাড়া তন্ত্রে অধিক্ষিত মানুষকে মন্ত্র বলা বারণ আছে। হয়তো তুমি ভাববে যে এই সময় তো আমারও দেখা হয়নি, তবে আমি কিভাবে সেই মন্ত্র জপ করলাম। হয়তো বটতলাশের সাধু বা কালভৈরবের আশীর্বাদ এই আমি যেদিন সেই কাজ করতে সফল হয়েছিলাম। আমি কিশোরীর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বললাম, একটু চুপ করো তো ভাইয়া, এই মন্ত্র জেনে তুমি কি করবে এটা শুনি? হ্যাঁ, সাধু হবে? কিশোরী একটু আমতা করলো আর বলল, না মানে যদি কোনো কাজে লাগে তাই আর কি। আমি বললাম, আর একটাও কথা না, মন দিয়ে গল্পটা শুনো। তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই আপনি বলুন আপনার কি হলো? ঠাকুরমশাই আবারও শুরু করলেন। ধীরে ধীরে যত সময় পেরোতে থাকলো ততই পরিবেশ ভারী হতে শুরু করলো। আস্তে আস্তে প্রকৃতি তার শান্ত রূপ পরিবর্তন করে উগ্র রূপ ধারণ করলো। চারিদিকে সৃষ্টি হলো প্রবল ঝড়। বাড়ির আশেপাশের গাছপালাগুলো যেন এক্ষুনি সেই ঝড়ের দাপটে উপড়ে পড়ে যাবে। যজ্ঞকুণ্ডে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা যেন বাতাসের দাপটে এক্ষুনি নেমে যাবে। ঠিক এমন সময় আমার কানে এলো সেই গুরুগম্ভীর কণ্ঠস্বরটা। সেও কণ্ঠের গাম্ভীর্য যেন প্রকৃতিকে আরও মাতিয়ে তুলেছে। এত কিছুর পরেও আমি মন্ত্রপাঠ বন্ধ করিনি। এক মুহূর্তের জন্যেও হঠাৎ আমার নজরে পড়ল যজ্ঞকুণ্ডের অপর দিকে আমার অলক্ষ্যেই কে যেন এসে বসেছে। বিরাট তার শরীর, পেশিবহুল তার দুটি হাত, বজ্র কঠিন তার মুখমণ্ডল, তার চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি, যার থেকে তিনি প্রতি মুহূর্তে বেরিয়ে আসছে গরম লাল লাভা। তাকে দেখে মাত্র আমার বুকের ভিতরটা ধক করে উঠল। এ আর কেউ নয়, গতকাল রাতে আমার ঘরের সামনে থাকা সেই তান্ত্রিক। কোনো রকমের যজ্ঞ সম্পূর্ণ হবার পর সেই ছায়ামূর্তি হঠাৎ বলে উঠল, কেন এসেছি সেখানে? আপনি কে, আর এই নিরীহ মানুষগুলোকে কেন ভয় দেখাচ্ছেন? সেই ছায়ামূর্তি বলল, আমি কাউকে ভয় দেখাইনি, আমি কেবল আমার কর্ম করছি। কর্ম?
কিন্তু আপনি তো আর ইহলোকের বাসিন্দা নন, তবে কেন এখনো ইহলোকের মায়া ত্যাগ করেননি? সেই ছায়ামূর্তি বলল, শুনতে চাস আমি কেন এখনো এখানে আছি? তবে শোন, কাল তুই যাকে বাগানে দেখেছিলি মৃত্যুর আগে, তার নাম ছিল বিপিন। বিপিন বড় লোভী প্রকৃতির মানুষ ছিল, আর বিপিনের বাড়ির পাশেই ছিল হরিহর নামের এক বাড়ি। হরিহর লোকটা ভালো ছিল, কিসের একটা ব্যবসা করত, বেশ 2 পয়সার মালিকও হয়েছিল। তবে তার এই উন্নতি সহ্য করতে পারছিল না এই বিপিন ছেলে। সে হরিহরের ক্ষতি করতে চাইছিল, কিন্তু তা পারেনি। তাই শেষে বিপিন মনে মনে হরিহরকে একদম মেরে ফেলার পরিকল্পনা করে, আর সে আসে বিপত্তি। একদিন রাত্রে হরিহর বাড়ি ফেরার সময় বিপিন হরিহরের উপর চড়াও হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিতে চলে ওদের দুজনের মধ্যে। তবে হরিহর বিপিনের থেকে শারীরিকভাবে শক্তিশালী হওয়ার সুবাদে বিপিনকে সে ধরাশায়ী করে। পরের দিন ঘটনাটা গ্রামে জানাজানি হলে বিপিনের বিরুদ্ধে সালিশি সভা বসে। এতে বিপিনের মানহানি যে হয়েছিল তা বলাই বাহুল্য। আর সেই থেকেই বিপিনের মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। বিপিন যেন তেন প্রকারে হরিহরকে শেষ করে দিতে চায়। তবে ওই একবার হরিহরের হাতে পরাজিত হওয়ার পর বিপিন আর তার সামনে যাওয়ার সাহস দেখায় না। তার ঠিক সেই সময় বিপিন আমার কাছে আসে। বিপিনকে দেখেই আমি বুঝেছিলাম ওর মনোভাবের কথা, তাই আমি ওকে তন্ত্র দীক্ষা দিতে রাজি হইনি। পরে সে একদিন আমার বাড়ি থেকে ওই যে তাম্রলিপিটা তুই পেয়েছিস ওটা চুরি করে, আর সেখান থেকে সে জানতে পারে খুব গোপন এর তন্ত্র কথা, যার প্রভাবে মৃত্যুর পরেও নিজের আত্মাকে ইহলোকে বন্দি রেখে তার অভীষ্ট পূর্ণ করা যায়। বিপিন যখন এতটাই প্রতিহিংসার আগুনে ফুঁসছিল, সেই হিতাহিত জ্ঞান তার ছিল না। এক রাতে সে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এ খবর আমি শোনা মাত্রই আমার মন্ত্রশক্তি প্রয়োগ করে বিপিনের আত্মাকে আমার এই বাড়িতে বন্দি করি। আমার এই বাড়িটা মন্ত্রশক্তি দিয়ে বন্ধন দিয়ে রাখি। আমি হরিহরের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে ততদিনে হরিহর এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। আমি বেশ কিছু জায়গায় তার খোঁজ করি, তবে তার কোনো খোঁজ আমি পাইনি। এর কয়েক বছরের মধ্যেই আমার দেহ পরিবর্তনের সময় চলে আসে, আর এদিকে আমি আমার আত্মা মুক্তি পেয়ে যাই। তবে আমার দ্বারা সৃষ্ট সকল বন্ধনের প্রভাব কেটে আর বিপিনের আত্মাও মুক্তি পেয়ে যাবে। তবে তখন আবারও হরিহরকে খুঁজে তার পূর্ণ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। তাই আমি আমার আত্মাকেও এই ঘরে বন্দি করে রাখি। সেই তান্ত্রিকের আত্মার মুখে সব ঘটনা শোনার পর আমি নির্ধারণ করতে পারছিলাম না যে এখন আমার করণীয় কী। ঠিক এমন সময় শিবনাথবাবু বললেন, যদি এটাই একমাত্র কারণ হয়ে থাকে তবে ওকে মুক্তি দিয়ে দিন, কারণ হরিহর রায় মারা গিয়েছেন আজ প্রায় 10 বছর হলো। আমি শিবনাথবাবুর দিকে তাকাতেই তিনি হয়তো আমার মনের ভাবটা বুঝতে পেরে বললেন, কারণ হরিহর রায় আমার বাবা। আমি আপনাকে আগেও বলেছিলাম এই গ্রামে আমাদের আদি বাড়ি ছিল, তবে একটা সময় পর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তখন অবশ্য আমার জন্ম হয়নি, আমি পরে বাবার মুখে শুনেছিলাম। সেই তান্ত্রিকের আত্মা বলল, তবে তো আর আমার কোনো পিছুটান রইল না, এখন আমি নিশ্চিন্তে ইহলোক ত্যাগ করতে পারি। এইটুকু বলা মাত্র সেই তান্ত্রিকের আত্মা একটু একটু করে বাতাসে মিলিয়ে গেল। আর তারপর কোনো সমস্যা হয়নি। শিবনাথ বাবু ও তার পরিবারে এখনও সেই বাড়িতেই থাকেন। আমি অবশ্য তার পরের দিন তাদের থেকে বিদায় নিয়ে চলে আসি। শিবনাথবাবু আরও কিছুদিন আমাকে তাদের বাড়িতে থাকার অনুরোধ করেছিলেন বটে, তবে আমি থাকিনি। পরে আবার আসবো এই বলে তাদের থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। আচ্ছা ঠাকুর, আপনি বললেন ওই তান্ত্রিক নাকি কাকে একটা বলি দিয়েছিল, কই সে ব্যাপারে তো কিছু বললেন না? তারানাথ বলল, বলিনি, কারণ অমন কিছু ঘটেনি। গ্রামের মানুষ ছোট্ট বিষয়কেও একটু বাড়িয়ে দেয়, আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিশোরী বলল, আচ্ছা আপনার মুখে যেটুকু শুনেছি তাতে তো কাপালিক মানুষের সাহায্যের থেকে বেশি ক্ষতি করে, তবে এবার ঘটনাটা একটু আলাদা। তারানাথ বলল, দেখো, যেমন এই পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে, তেমনি কিছু খারাপ মানুষও আছে। ঠিক তেমনই কিছু কাপালিক নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের ক্ষতি করতেও পিছপা হয় না।
আবার কিছু কাপালিক মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে এই কাপালিক ভালো নাকি খারাপ, কোনটা? তারানাথ মৃদু হেসে বলল, সেটা জানতে হলে যে তোমাদের আবারও একদিন আসতে হবে। আমি বললাম, আজকেই বলুন না, আমরা শুনব। আজকে আর তোমাদের সময় হবে? আমি বললাম, কেন হবে না বলুন তো? কথাটা বলতে গিয়েও জানালার দিকে তাকিয়ে দেখলাম দিনের আলো ফুরিয়ে কখন যেন রাত নেমেছে। তারানাথ বলল, আজ না হয় থাক, পরে একদিন এসো, সেদিন বলবো। আমি বললাম, ঠিক আছে ঠাকুরমশাই, তবে আজ বিদায় নিলাম। এই বলে আমি আর কিশোরী তাড়াতাড়ি তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় কিশোরী বলে উঠল, আচ্ছা বিভূতি, তোমার কি মনে হয় সত্যি কি এমনটা হতে পারে? না মানে মানুষের মৃত্যুর পরেও কি আত্মাকে বেঁধে রাখা যায়? সে প্রশ্ন না হয় পরের দিন ঠাকুরমশাইকেই করবে। কিশোরী বলল, আচ্ছা সে তো না হয় করলাম, কিন্তু তুমি বলো তো, আজ তুমি আমাকে অমন রাগ দেখালে কেন? আমি হাসতে হাসতে বললাম, আরে ওটা না করলে যে তোমাকে চুপ করানো যেত না, আর তোমার কথা শুনে যদি ঠাকুরমশাই রাগ করে গল্পটা না বলতেন, তাই অমনটা করেছি। এরপর আমিও কিশোরী বাড়ি ফিরে আসি।